নমস্কার বন্ধুরা। এখন আমরা এক্সেলের একটা ফর্মুলা শিখব, যেটার নাম হচ্ছে ইফ ফর্মুলা। বাংলায় বলি যদি ফর্মুলা। এক্সেলের সব থেকে কমন ফর্মুলা হলো ইফ ফর্মুলা। যেমন ধরা যাক, একটি বাক্য, যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিও। ইফ ইট রেইনস দেন টেক অ্যান আমব্রেলা। তার মানে একটি যুক্তি আছে, যুক্তিটা হলো ইফ ইট রেইনস, তা যদি সত্যি হয় যুক্তিটি, তাহলে ছাতা নিও। ঠিক একইভাবে, যদি খুব রোদ ওঠে তাহলে সানগ্লাস পরো। মানে যদি রোদ ওঠে এবং সেটা যদি সত্যি হয়, তাহলে সানগ্লাস পরো। ঠিক একইভাবে, যদি খুব ঠান্ডা পড়ে এবং চারিদিকে দূষণ ছড়িয়ে পড়ে, তাহলে অফিস যেও না। এটার সঙ্গে আগের দুটি বাক্যের একটি পার্থক্য আছে। এর আগে একটি যদি ছিল, এবারে দুটি যদি আছে। মানে যদি ঠান্ডা পড়ে এবং দূষণ ছড়িয়ে পড়ে, তাহলেই অফিস যেও না। তার মানে দুটি শর্ত এখানে মেনটেন করা রয়েছে। এবারে আমরা শিখব কি করে আমরা এক্সেলে ব্যবহার করি। এক্সেলে যদি আমরা এই ফর্মুলাটাকে লিখি, তাহলে তিনটি জিনিস দেখা যায়। এক নম্বর হচ্ছে লজিক্যাল টেস্ট, মানে যদি খুব রোদ্দুর ওঠে, বা যদি বৃষ্টি পড়ে, বা যদি খুব ঠান্ডা পড়ে এবং দূষণ হয়। দেন ইফ ইট ইজ ট্রু, তাহলে যদি খুব রোদ্দুর ওঠে তাহলে সানগ্লাস পরতে হবে, মানে এটা সত্যি হলে। আর ফলস, ইফ ইট ইজ ফলস, যদি সেটা সত্যি না হয় তাহলে কি করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এক্সেলের যে কোনো ফর্মুলা শিখতে গেলে আমাদের এই বিচার্যটা খুব বেশি হওয়া উচিত, যে কোনো একটি লজিক্যাল টেস্টের ট্রু আর ফলস বিচার করার ক্ষমতা। যদি আমরা যে কোনো লজিকের ট্রু আর ফলস খুব সহজে বের করে নিতে পারি, তাহলে এক্সেলের অনেক বড় বড় ফর্মুলা সহজে লিখে ফেলতে পারব। এই জন্যই ট্রু এবং ফলস কথা দুটিকে হাইলাইট করা হয়েছে। এবারে এই কথাগুলি একটি এক্সেল ফাইলে কি করে আমরা করব, সেটা আমরা হাতে নাতে করে দেখাবো। এখানে একটি কলেজে বা স্কুলের কিছু মার্কস দেওয়া আছে। 5 জনের নম্বর দেওয়া আছে। বাংলায় কত, ইতিহাসে কত, অঙ্কে কত এবং বিজ্ঞানে কত। এখানে 4টি শর্ত দেওয়া আছে। শর্ত 1, যদি কেউ কোনো বিষয়ে 35 বা তার থেকে বেশি নম্বর পায়, তবেই সে পাস, নচেৎ সে ফেল। শর্ত 2, 3, 4 এটা নিয়ে আমি পরে কথা বলছি। এখন শর্ত 1 এর সাপেক্ষে আমার প্রশ্ন কি কি আছে একটু দেখে নিই। শর্ত 1 এর সাপেক্ষে আমি দুটো প্রশ্ন এখানে ঠিক করে রেখেছি। অঙ্কতে কে কে পাস করেছে এবং কে কে ফেল করেছে, এবং বাংলায় কে কে পাস করেছে এবং কে কে ফেল করেছে, এটা আমরা দেখি। আমি দেখব প্রথমে অঙ্কতে একজন 81 পেয়েছে, তাহলে আমি এখানে লিখে দেবো পেয়েছে, পাস। তারপরের জন অঙ্কতে পেয়েছে 90, তারপরে আমি আবার লিখে দেবো পাস। তারপরের জন পেয়েছে 98, তাহলে এখানেও লিখে দেবো পাস। তারপরের জন পেয়েছে 34, তাহলে আমি এখানে লিখে দেবো ফেল। তারপরের জন পেয়েছে 36, তাহলে আমি আবার এখানে লিখে দেবো পাস, অল্পের জন্য। কিন্তু এইভাবে যদি এক একটা করে করি, তাহলে আর এক্সেল কি করলো? সেটা তো আমিই করলাম। এক্সেল এর ইফ ফর্মুলাটা এখানে কাজে লাগে। আমি এটাকে ডিলিট করে একটা ইফ ফর্মুলা লিখি। যদি, ইফ, দেখুন আমি যেই ব্র্যাকেটটা দিলাম, সেই এর আগের স্লাইডে যেটা লেখা ছিল, লজিক্যাল টেস্ট, ইফ ইট ইজ ট্রু, ইফ ইট ইজ ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, কথাটা চলে এলো। 35 বা তার বেশি নম্বর, এটা হচ্ছে লজিক, আর পাস হচ্ছে ভ্যালু ইফ ট্রু। তাহলে আমি এখানে ম্যাথ
কোন সেলে আছে? এইখানে ম্যাথস আছে আমার D10 সেলে। তা D10 সেলে আমি ক্লিক করলাম। 35 বা তার বেশি। 35 this cell is equal to or greater than 35, তাহলে মানে কমাটা দিতে হবে একটা স্টেজ করা শেষ হয়ে যাওয়ার পরে, মানে লজিকটা আবার কমপ্লিট হয়ে গেল। এবারে ইফ ইট ইজ ট্রু, এবারে কমাতে কি হবে? ইনভাইটেড কমার মধ্যে পাস, ডাবল ইনভাইটেড কমার মধ্যে 35 বা তার বেশি নম্বর পেলে পাস। যদি সেটা ফলস হয় তাহলে আবার কমা, তাহলে হবে ফেল, ডাবল ইনভাইটেড কমার মধ্যে। এই প্রসঙ্গে বলে রাখি, এক্সেলে টেক্সটে লিখতে হয় তাহলে সেখানে সেই টেক্সটটি লেখার শুরুতে এবং টেক্সটটি লেখার পরে দুটো জায়গাতে ডাবল ইনভাইটেড কমা বসাতে হয়। এবং আবার এটা শেষ করলাম, একদম শেষে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে দেখা গেল পাস। তাহলে এখানে দেখা গেল 81 পেয়েছে বলে পাস, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটাকে কি তারপরে আবার ফর্মুলাটা লিখবো? না, এখানে যদি আমরা ওই সেলটাতে ক্লিক করি, সেলটার একদম ডান দিকের কোণে একটা ছোট্ট রেক্টাঙ্গেল দেখা যাচ্ছে, ছোট্ট রেক্টাঙ্গেলটার সামনে তাহলে একটা প্লাস চিহ্ন চলে আসে। সেই প্লাস চিহ্নটার সামনে গিয়ে এখানে ডাবল ক্লিক যদি করি, তাহলে অটোমেটিক্যালি সমস্ত ফর্মুলাগুলো চলে আসে নিজে থেকেই। এটা হলো এক্সেলের একটা ফিচার। এবারে তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কে পাস করেছে, কে ফেল করেছে। আমাকে হাতে হাতে করতে হলো না, এক্সেল নিজে থেকেই করে দিল, শুধুমাত্র আমি ওকে একটি ছোট্ট ফর্মুলা বলে দিলাম। একইভাবে আমরা চেষ্টা করি বেঙ্গলিতে কে কে পাস করেছে বাংলায় তার একটা হিসেব করার জন্য। একইভাবে ইফ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, লজিক্যাল টেস্ট, বেঙ্গলি সেলটায় গিয়ে ক্লিক করলাম। আবার এবারে একটু অন্যভাবে করি, তাহলে লেস দেন 35 করলাম। তাহলে এইবারে ট্রুটা কি, এবারে তাহলে লজিকটা কি হবে? যদি কেউ 35-এর কম পায় তাহলে তার কি হবে? তাহলে সে ফেল হবে, এ ফেল। কারণ না, ভ্যালু ইফ ট্রুটা হচ্ছে ফেল, 35-এর কম পেয়েছে, এটা হচ্ছে লজিক। এবং সেই জন্য সেই লজিক অনুযায়ী ভ্যালু ইফ ট্রু হচ্ছে ফেল, আর ভ্যালু ইফ ফলস হচ্ছে পাস। যদি সে 35-এর কম না পায় তাহলে সে পাস। ঠিক উল্টোটা করলাম, একই যুক্তিকে আমরা দুটো ভাবে প্রকাশ করতে পারি, এটা দেখানোর জন্য দুরকম ভাবে করলাম। দেখুন এখানে এ বেঙ্গলিতে 48 পেয়েছে, সে পাস হয়েছে। আবার ওই কোণে চলে গেলাম, ডান দিকের কোণে ওই প্লাস বাটনটা এলো, ডাবল ক্লিক করলাম, চলে এলো। এখানে দেখা গেল সাবিনা ইয়াসমিন একমাত্র যে ফেল করেছে, কারণ সে 21 পেয়েছে বলে। খুব সহজে। এবারে ইফের পরে এবারে আসি নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে হচ্ছে অনেকগুলো ইফ একসাথে। যেমন আমি আগে সেই দেখিয়েছিলাম যখন স্লাইডে, যে যদি খুব ঠান্ডা পড়ে এবং দূষণ ছড়ায় তাহলে তবেই তুমি অফিস যেও না। তার মানে এখানে দুটি শর্তে একটি কাজ হয়েছে। এখানে আমাদের ঠিক সেরকম 3টি শর্ত আছে। প্রথম শর্ত, যদি কেউ সামগ্রিক নম্বর 300 থেকে বেশি পায় তবেই সে দুর্দান্ত। যদি কেউ সামগ্রিক নম্বর 200 থেকে বেশি পায় কিন্তু 300 থেকে কম পায় তবে সে গড়পড়তা। যদি সে সামগ্রিক নম্বর 200 থেকেও কম পায় তাহলে তার ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, মানে কর্মক্ষমতা উন্নত করার প্রয়োজন। তাহলে প্রথমে এটা করতে গেলে আমাকে কি করতে হবে? সামগ্রিক নম্বরটিকে বার করতে হবে। সামগ্রিক নম্বরটি কি করে করব? এটাকে আমরা সিম্পল যোগ করতে পারি, যেরকম বেঙ্গলি প্লাস হিস্ট্রি প্লাস ম্যাথ প্লাস সায়েন্স করে যোগ করতে পারি। তারপর এইখানে কমা চলে এলে এইখানে আবার এটাকে টেনে দিতে পারি। কিন্তু এটি আমরা করব না। তার কারণটাও বলে দিচ্ছি। তার কারণ, আমার ধরা যাক কিছুক্ষণ বাদে আমার একটা ভূগোল, একটা সাবজেক্ট অ্যাড হলো, জিওগ্রাফি। তো এই জিওগ্রাফিতে অ্যাড হলে তখন আমি যদি এটাকে যোগগুলো আগে থেকে করে রাখি এরকম ভাবে, তখন আমার অটোমেটিক্যালি এই জিওগ্রাফিটাকে আবার অ্যাড করতে হবে। তাই আমরা সেরকম কিছু করব না। তাই আমরা এখানে লিখব সাম। সাম লিখে
পুরোটা সিলেক্ট করে দেবো। তাতে করে আমার যদি পরে জিওগ্রাফি অ্যাডও হয় আমার এখানে চলে আসবে। যেমন আমি ধরা যাক জিওগ্রাফিতে মুস্তাক আহমেদের ৫৬ নম্বর যোগ করলাম, তাহলে দেখুন ২৮৫ হয়ে গেল, যেটা আগে ছিল ২২৯। যাই হোক, আমি আবার ফিরে আসছি, জিওগ্রাফিটাকে ডিলিট করে দিচ্ছি যেরকম ছিল। তাহলে এখানে ওভারঅল মার্কস আমরা পেয়ে গেলাম। আমাকে ওভারঅল পারফরমেন্স বের করতে হবে এই ৩টে শর্তের নিয়মে। প্রথম শর্ততে রয়েছে যদি কেউ সামগ্রিক নম্বর ৩০০ থেকে বেশি পায়, তাহলে প্রথম শর্ত মানে শর্ত ২ এখানে প্রথম শর্ত, সেখানে তাহলে আমি আবার ইফ লিখলাম, এটাকে বলা হয় নেস্টেড ইফ, তার কারণ অনেকগুলো ইফ একসাথে। তাহলে টোটাল মার্কস কি? ৩০০ থেকে বেশি, গ্রেটার দ্যান ৩০০, এটা হলো যুক্তি শেষ হলো, মানে লজিক্যাল টেস্টটা শেষ হয়ে গেল, তাই কমা। যদি ৩০০ থেকে বেশি পায় তাহলে কি হবে সে? তাহলে হবে এক্সেলেন্ট, ডবল ইনভাইটেড কমা EXE এক্সেলেন্ট, ডবল ইনভাইটেড কমা ক্লোজ, তারপরে ইফ ইট ইজ ফলস আবার কমা। যদি সেটা না হয় তাহলে কি হবে? তাহলে বাকি নিচের দুটো শর্ত হবে, শর্ত ৩ এবং শর্ত ৪। তাই শর্ত ৩ এবং শর্ত ৪ লেখার জন্য আমি আবার লিখলাম যদি, ইফ, আবার লজিক্যাল টেস্ট দিলাম শর্ত ৩ এর, সেটা হচ্ছে ওই একই সেল F10, যদি ২০০ নম্বর হয়। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন, আমি ২০০ ৩০০ যখন লিখছি তখন ইনভাইটেড কমা দিচ্ছি না, কিন্তু যখন আবার এক্সেলেন্ট লিখলাম বা অ্যাভারেজ লিখছি তখন কিন্তু আমি ইনভাইটেড কমা দিচ্ছি। ডাবল ইনভাইটেড কমা দিয়ে শুরু করছি, ডাবল ইনভাইটেড কমা দিয়ে শেষ করছি। তাহলে প্রথম শর্ত অনুযায়ী যদি ৩০০ থেকে বেশি হয় তাহলে এক্সেলেন্ট, যদি ৩০০ থেকে বেশি না হয় তাহলে, যদি ২০০ থেকে বেশি হয় তাহলে সে অ্যাভারেজ, আর যদি সে ৩০০ বা ২০০ থেকেও কম নম্বর পায় তাহলে তার ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। মানে যদি শর্ত নম্বর ২ এবং শর্ত নম্বর ৩ দুটোই সে করতে, যে কেউ করতে অক্ষম হয়, তাহলে তাকে শর্ত নম্বর ৪-এ আসতে হবে। শর্ত নম্বর ৪-এ যেহেতু আসতে হবে সেহেতু একটাই যুক্তি আছে এখানে, তার মানে বাকি আগের যুক্তিগুলো শেষ হয়ে গেছে এবং তার ট্রু গুলো এসে গেছে। এবারে শুধুমাত্র যেটা বাকি রইল সেটাকে লিখতে হবে ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। তো এবারে আমি ক্লোজ করলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলো, মানে হচ্ছে আমি এখন ভ্যালু ফলসে এলাম, ভ্যালু ফলসের পুরোটা শেষ হলো। এরপরে আবার একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে যাতে করে আমি প্রথম শর্তটার সঙ্গে প্রথম ইফটার সাথে আমি পুরো ফর্মুলাটাকে ক্লোজ করতে পারি। এনিওয়ে, এইভাবে আমরা যত খুশি ইফ লিখতে পারি, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক কটার শেষে ফর্মুলাটাকে ক্লোজ করার জন্য আমাদের এক একটা করে প্রত্যেক কটা ব্র্যাকেটকে ক্লোজ করতে হবে। এবারে যদি আমরা এন্টার দিই তাহলে দেখা যাবে যে এর অ্যাভারেজ পারফরমেন্স, এভাবে একজনের এক্সেলেন্ট এবং একজনের ইমপ্রুভমেন্ট পাস। এইভাবে আমরা নেস্টেড ইফ এবং ইফ এই দুটো প্রোগ্রামকে খুব সহজে ব্যবহার করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো ৫ জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।